প্রথমে দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। জিটিএ ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দু। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে পৌঁছেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ বিভিন্ন প্রকল্প ও আর্থিক লেনদেন সংক্রান্ত ফাইল খতিয়ে দেখা হবে। তার বক্তব্য, অতীতে জিটিএতে কিভাবে কাজ হয়েছে, কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোথায় অনিয়ম হয়েছে সবকিছুই তদন্তের আওতায় আনা হবে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল সরকারের আমলে জিটিএতে দুর্নীতির অভিযোগ বহুবার উঠলেও তা নিয়ে কার্যকর তদন্ত হয়নি। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে উন্নয়নের নামে পাহাড়ে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন উপেক্ষিত থাকছে। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই অভিযোগগুলির তদন্ত শুরু হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। এর আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক উত্তরকন্যায় গিয়ে একাধিক প্রকল্পের নথি পর্যালোচনা করেন। সেখানে বহু ক্ষেত্রে শুধুমাত্র কাগজে কলমে কাজ সম্পূর্ণ দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। বিভিন্ন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তাদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি সপ্তাহে একদিন তিনি উত্তরকন্যায় বসে প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। মুখ্যমন্ত্রী জিটিএর ফাইল খোলার মন্তব্যে পাহাড়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির দাবি, তাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং পাহাড়ের উন্নয়নের নামে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। এদিন বৈঠকের পর সাংসদ রাজু বিস্তা ও বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের জানান, জিটিএতে দুর্নীতির বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙর সম্প্রতি জিটিএতে স্বজনপোষণ দুর্নীতির অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে পাহাড়ের প্রশাসন ও উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। অভিষেকের ফাঁস হওয়ার নোটিশ নিয়ে তোলপাড় রাজ্য। করা প্রেস রিলিজ জারি করে সরাসরি আদালতের হুঁশিয়ারি তৃণমূলের। এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সব বানানো ও মিথ্যা। করা বিবৃতি। তৃণমূলের উদ্ভূত পরিস্থিতি নিয়ে দলের তরফে একটি আনুষ্ঠানিক প্রেস বিবৃতি জারি করেছে জোড়াফুল শিবির। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, এই নোটিশ এবং তা নিয়ে গত কয়েকদিন ধরে চলা সংবাদ মাধ্যমের খবর সম্পূর্ণ বানানো, মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির আইটি সেল এবং তাদের প্রথম সারির নেতারা রাজনৈতিক ফায়দা লুটতেই এই ভুয়ো ন্যারেটিভ তৈরি করেছেন। ওই কথিত নোটিশে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি দলের অন্যান্য প্রথম সারির নেতাদেরও নামও জড়ানোর চেষ্টা করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। হালকাভাবে নেবে না দল, ধেয়ে আসছে আইনি অ্যাকশন। সংবাদ মাধ্যমকে ওই ধরনের বানানো পোস্ট এবং ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এরপরেও যদি কোনো সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিভ্রান্তিকর বা মানহানিকর খবর পরিবেশন করা হয়, তবে দল তা হালকাভাবে নেবে না। এই ধরনের ভুয়ো রিপোর্টিং এবং উদ্দেশ্য প্রণোদিত পোস্টের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে কঠোর আইনি পদক্ষেপ বা মানহানির মামলা করা হবে। বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে হুমকি। গ্রেপ্তারির ভয়ে আদালতে আত্মসমর্পণ সপুত্র মালা রায়। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারির আশঙ্কা। বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায় ও তার ছেলে নির্বাণ রায়ের। 1000 ব্যক্তিগত বন্ডে আদালত তাদের জামিন মঞ্জুর করে। 26 ভোটের ফলাফলের কলকাতা সহ গোটা রাজ্যে গেরুয়া ঝড় ওঠে। তাতে পর্যদস্ত হয় তৃণমূল। ওই রাতে লাগাতার অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, টালিগঞ্জ থানা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেন সাংসদ মালা রায় এবং তার ছেলে। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র হাতে হুমকি দেন বলেই অভিযোগ। অস্ত্র আইনে সাংসদ মালা রায়ের বিরুদ্ধে নোটিশ জারি হয়। এরপর বুধবার আদালতে আত্মসমর্পণ করেন সাংসদ ও তার ছেলে। দুজনের আগাম জামিন মঞ্জুর করে আদালত। 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। 21 বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়ার চেষ্টা করেছিল বিজেপি। দফায় দফায় বাংলায় প্রচারে এসেছিলেন মোদী শাহ। 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। 200 তো দূরস্থ, 80ও পেরোতে পারেনি পদ্মশিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অভিযোগ, তারপর জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি 321 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। তারপরে পেরিয়েছে 5 বছর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ঢেলে আশীর্বাদ করেছে বিজেপিকে। এবারের ভোটকে হিংসামুক্ত করাই ছিল লক্ষ্য নির্বাচন কমিশনের। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ছিল বাংলা। পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তার। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করেন শুভেন্দু। দেশ ভুগছে, উনি চকোলেট বেরোচ্ছেন। ইটালিতে মোদির মেলোডি উপহারকে তোপ রাহুলের। ইটালি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে চকোলেট উপহার দিয়েছেন। চকোলেট উপহার দেওয়ার সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। দুই রাষ্ট্রপ্রধানের মিষ্টি মুহূর্ত নিয়ে চলছে চর্চা। এবার গোটা বিষয়টিকে তুলোধনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার তোপ দেশবাসীর ওপর দিয়ে মূল্যবৃদ্ধির ঝড় বয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী ইটালিতে চকোলেট বিলি করছেন। 5 দেশের সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। দুই রাষ্ট্রপ্রধানের সুসম্পর্ক ওয়াকিবহল মহলের চর্চায় বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাদের এই ফ্রেম সমাজ মাধ্যমে মেলোডি নামে পরিচিত। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে দুজনের নিজস্বী দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। সেই ছবি সমাজ মাধ্যমে মেলোডি পোস্ট করে লিখেছেন, রোমে স্বাগত আমার বন্ধু। মেলোডি নামের ভারত বিখ্যাত চকোলেটই মেলোনির হাতে তুলে দিয়েছেন মোদি। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন। বহুবার সেটি শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইটালির প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন, খুবই ভালো চকোলেট মেলোডি। এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দেয় নেটিজেনরাও। খুব চকোলেটি। এই ভিডিও দেখেই সুর চড়িয়েছেন রাহুল, ক্ষোভ উগরে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। রাহুলের তোপ আমাদের মাথার ওপর দিয়ে অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে লজেন্স বিলি করছেন। কৃষক, যুব সমাজ, মহিলা, শ্রমিক, ছোট ব্যবসায়ী সকলের চোখেই জল, এবং প্রধানমন্ত্রী হাসছে, হাসি মুখে রিল বানাচ্ছেন। সেই দেখে শুধু বিজেপির লোকজনই হাততালি দিচ্ছে। এটা কোনো নেতৃত্ব নয়, এটা প্রহসন। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আগেও কটাক্ষ করেছেন রাহুল। কলকাতায় ফিরতে চায় শুভেন্দু সরকারের ঢালাও প্রশংসা। মুখ্যমন্ত্রীকে কুর্নিশ তসলিমা নাসরিনের। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর এবার কলকাতায় ফেরার ইচ্ছে প্রকাশ করলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিতেই সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে নির্বাসনে থাকা তসলিমা নাসরিন ক্ষোভ প্রকাশ করে জানান, 2007 সালের নভেম্বর বামফ্রন্ট সরকারের আমলে তাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপর থেকে বাম বা তৃণমূল কোনো সরকারই তাকে আর কলকাতায় ফেরার অনুমতি দেয়নি। এমনকি তৃণমূলের সরকারের নির্দেশে তার লেখা একটি মেগা সিরিয়ালও বন্ধ করে দেওয়া হয়েছিল। লেখিকা বলেন, 1994 সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কলকাতায় আমার ঘর হয়ে উঠেছিল, কারণ এই শহর আমাকে সেই চেনা বাঙালি সংস্কৃতি অনুভব করার সুযোগ দিয়েছিল, যার টানে আমি ইউরোপ ছেড়ে চলে এসেছিলাম। যদি রাজ্য সরকার আমাকে অনুমতি দেয় তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব এবং কলকাতাতেই স্থায়ীভাবে থাকব। গরু নিয়ে মন্তব্য। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। এফআইআর পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন এর সাম্প্রতিক সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক। সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ তুলে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস। মূল বিতর্কের সূত্রপাত গত 16 মে মহুয়া মৈত্রের অফিসিয়াল পেজের একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, রাজ্য সরকারের গোহত্যা সংক্রান্ত নির্দেশিকাটি উদ্দেশ্যমূলক এবং একটি নির্দিষ্ট শ্রেণীকে খুশি করার চেষ্টা। এর ফলে গোহাট ও পশু ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্র বিজেপি সরকারের গোমাংস রপ্তানি ও বাণিজ্যিক অনুমোদন নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি সাধারণ মানুষের রুটি রুজিতে আঘাত করার নীতি নিয়ে প্রশ্ন তোলেন। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে করিমপুরের বিজেপি বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ জানান, নির্দেশিকায় কোথাও পশু হাট বন্ধের কথা বলা নেই, বরং ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার রুখতেই করা পদক্ষেপ। সাংসদ চোরা কারবারিদের মদত দিচ্ছেন কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। ঘটনার জল অবশ্য আরও গভীর। এর আগে 9 মে বিজেপি নেতা গোলক বিশ্বাস সামাজিক মাধ্যমে মহুয়া মৈত্রকে কালনাগিনী আখ্যা দিয়ে এলাকায় তাকে বাড়ি ভাড়া না দেওয়ার নিদান দিয়েছিলেন। তার বিরুদ্ধে সাংসদ আগেই থানায় অভিযোগ জানান। গোলকবাবুর দাবি, এটি
তারই পাল্টা। এই স্পর্শকাতর বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছুটা অস্বস্তিতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার মতে মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের মন্তব্য এড়িয়ে চলাই শ্রেয় ছিল। আপাতত দুপক্ষেরই পাল্টা অভিযোগে সীমান্ত লাগোয়া করিমপুরের রাজনৈতিক পরিবেশ রীতিমতো তপ্ত। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতায় শুরু বুলডোজার অ্যাকশন। এবার রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি দিল বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলেরই পরদিনই বেআইনি নির্মাণ এবং জবরদখলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। রাজধানী কলকাতা এবং সংলগ্ন পৌর এলাকায় ইতিমধ্যেই নামানো হয়েছে বুলডোজার ও আর্থ মুভার। শিয়ালদহ ও হাওড়া স্টেশনের মতো দেশের বিভিন্ন ব্যস্ত রেল টার্মিনাল চত্বরে রাতভর ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই সাঁড়াশি অভিযান প্রসঙ্গে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কলকাতায় এই বুলডোজার অ্যাকশন মাত্র শুরু। আগামী দিনে গোটা রাজ্য জুড়েই এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে। সরকারি জমিতে কোনো রকম জবরদখল বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিজেপি সরকারের এই জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সোমবার হাওড়া পৌর নিগম এলাকার 44 নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন ভাঙার কাজ শুরু করে প্রশাসন। জানা গিয়েছে ওই বহুতলটির জন্য মাত্র G+1 নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আইন অমান্য করে সেখানে একটি G+5 ভবন খাড়া করা হয়। ভারী পুলিশি প্রহরায় আর্থ মুভার দিয়ে সেই বেআইনি ভবনের অতিরিক্ত অংশ গুড়িয়ে দেওয়া হয়। এর আগে গত শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরে এই মস্ত বড় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। খড়গপুর সদরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, নতুন সরকার প্রথম দিন থেকে এই প্রক্রিয়া শুরু করেছে। হকারদের বলবো, আইন মেনে চলুন, নয়তো কড়া পদক্ষেপের মুখোমুখি হতে হবে। সবুজ সংকেত মিলেও থমকে মামলা। সিবিআইয়ের পদক্ষেপে নতুন মোড় হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও আইনি জটিলতায় আটকে রয়েছে গ্রুপ ডি কর্মী নিয়োগের মূল বিচার প্রক্রিয়া। দীর্ঘ টালবাহানার পর অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শীর্ষ শিক্ষা কর্তাদের বিরুদ্ধে বিচার শুরুর প্রয়োজনীয় সরকারি অনুমোদন না স্যাংশন ফর প্রসিকিউশন মিলেছে, কিন্তু নিম্ন আদালতের এই সিদ্ধান্তের কারণেই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ থমকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত ও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির জাল মেলাতে গিয়েই সিবিআইয়ের তরফে মোট 4টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। পরবর্তীতে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় যে 4টি মামলার চরিত্র 3 অপরাধের যোগসূত্র যেহেতু একই, তাই নিম্ন আদালতে সবকটি মামলাকে একত্রিত বা ক্লাব করে যৌথভাবে শুনানি শুরু হোক। সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন থাকা সত্ত্বেও বিশেষ সিবিআই আদালত বা নিম্ন আদালতে এই মামলাগুলি যৌথ শুনানি বা বিচার প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয়তা আইনি অনুমোদন দিচ্ছে না। ফলে কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থী ভবিষ্যতের নির্ধারণ কাজ থমকে রয়েছে। আইন অনুযায়ী কোনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ বা বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সংশ্লিষ্ট সরকারের অনুমতির প্রয়োজন হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক প্রাক্তন কর্তার বিরুদ্ধে এই ফৌজদারি মামলা চালানোর অনুমোদন দিয়েছে নবান্ন। সরকারের এই সিদ্ধান্তের ফলে সিবিআইয়ের অন্তত 4টি পৃথক মামলার ক্ষেত্রে আইনি বাধা কেটে গেলেও নিম্ন আদালতের জটলায় সামগ্রিক প্রক্রিয়াটি নতুন করে ধাক্কা খেয়েছে। দুর্নীতির বোঝা বইব না, চুপ থাকতে বলেছিল আইপ্যাক ও দলীয় নেতৃত্ব। এবার বিস্ফোরক উলুবেড়িয়া তৃণমূল বিধায়ক ঋতব্রত। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে একের পর এক ভাঙন, ইস্তফা এবং ক্ষোভের যে সিলসিলা শুরু হয়েছে, তাতে এবার যোগ হলো আরও একটি মারাত্মক অধ্যায়। সুজিত বসু, দেবরাজ চক্রবর্তীদের গ্রেপ্তারি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির ওপর পুরসভার সাঁড়াশি চাপের মাঝেই এবার সরাসরি দলের অন্দরে দুর্নীতি ও আইপ্যাকের দাদাগিরি নিয়ে বিস্ফোরক মুখ খুললেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে কোনো কাজের কথা বলতে গেলে বা আইপ্যাকের বড় বড় বাবুদের সঙ্গে জনপ্রতিনিধিদের তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকতে হয়। আর সেই আইপ্যাকের লোকেরাই আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ভোটের সময় দুর্নীতি নিয়ে যেন একটা কথাও মুখ থেকে না বের করা হয়। দুর্নীতি নিয়ে কথা বললে দলেরই মুশকিল হবে বলে মুখ বন্ধ রাখার নিদান দেওয়া হয়েছিল। মালদার বিধায়ক মতিবুর রহমান আকস্মিক দিল্লি সফর কিংবা ফলতার বাহুবলী জাহাঙ্গীর খানের ভোট থেকে
পিছু হঠার আবহে ঋতব্রতর এই ক্ষোভ প্রকাশ তৃণমূলের অন্দরে গভীর ফাটলকেই প্রকাশ্যে এনেছে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলবদলের জল্পনা উস্কে দিয়ে বিধায়ক স্পষ্ট জানান, আমি দল ও প্রশাসনের কাছে 15 দিনের সময় নেব, কিন্তু এই দুর্নীতির পাহাড় প্রমাণ বোঝা আমি আর কোনোভাবেই নিজের ঘাড়ে বয়ে নিয়ে বেড়াবো না। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারী সরকারের ফ্রি হ্যান্ড পুলিশি তৎপরতা এবং একের পর এক দুর্নীতির পুরনো ফাইল খোলার জেরেই এখন তৃণমূলের জেলা স্তরের বিধায়ক ও নেতারা নিজেদের পিঠ বাঁচাতে একে একে বিদ্রোহী হয়ে উঠছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই 15 দিনের চরম হুঁশিয়ারি পর তিনি শেষ পর্যন্ত শুভেন্দু সরকারের শরণাপন্ন হন নাকি অন্য কোনো রাজনৈতিক পথ বেছে নেন, এখন সেটাই দেখার। জাহাঙ্গীর কাণ্ডে তৃণমূলের অন্দরে চরম বিদ্রোহ, 3 বিধায়ককে জরুরি তলব মমতার। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে এই হাই ভোল্টেজ নির্বাচন আর তার ঠিক আগে ভোট প্রচারের শেষ লগ্নে তৃণমূলের দুদে নেতা জাহাঙ্গীর খান আচমকা ঘোষণা করে দেন, আমি এই কাজে লড়ছি না। দলের এই চরম বিপর্যয়ের দিনে জাহাঙ্গীরের এমন পেছনে থেকে ছুরি মারার মতো আচরণে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের জয়ী বিধায়করা। কেন দলের সঙ্গে বেইমানি করার পরও জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে মঙ্গলবার থেকেই বিদ্রোহের সুর চড়াচ্ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বুধবার বিকেলে এই 3 বিদ্রোহী বিধায়ককে তড়িঘড়ি কালীঘাটের বাসভবনে ডেকে পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই হাই প্রোফাইল বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিষেক দাবি করেন, ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত আর দলের সম্পর্কেও শীর্ষ। তবে শীর্ষ নেতৃত্বের এই সাফাইয়ে একেবারেই শান্তি হননি কুণাল ঘোষের। বৈঠক সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার ভুল রণকৌশলের দিকেই আঙুল তুলেছেন তিনি বিধায়ক। জাহাঙ্গীর খানকে কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা বলে কটাক্ষ করে ঋতব্রত ও সন্দীপন সাহা প্রশ্ন তোলেন, কেন এমন নেতাদের মাথায় চড়িয়ে রাখা হয়েছে। কুণাল ঘোষ দলনেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, এসি ঘরে বসে ফাইল চাপা বা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার কথা বললেও মঙ্গল ও বুধ পরপর 2 দিনের বৈঠকে কুণালের রুদ্ররূপ প্রমাণ করে দিল যে তৃণমূলের ভেতরে ক্ষত এখন মলম লাগানোর পরিস্থিতি পার করে গিয়েছে। গরমের মাঝেই আবহাওয়ার ভোলবদল। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা বঙ্গবাসীর জন্য বিশেষ স্বস্তির খবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে এই আবহাওয়ার বদল। তবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো কিছু পশ্চিমাঞ্চলে এখনও গরমের হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের মতে সাময়িক এই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। তবে দীর্ঘদিন পর এই কালবৈশাখীর পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।